আমি সুন্দরবনের কথা যখন উঠলো কথায় কথায় দেবারুণবাবুর কথার সুবাদে আমি আরও একজন প্রাক্তন সহকর্মী বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভার সুভাষ নস্কর সেচ মন্ত্রী ছিলেন এবং একেবারে সুন্দরবনেরই মানুষ, গোসাবা বাসন্তীর মানুষ। আমি সুভাষবাবু আপনার কাছে একটাই প্রশ্ন রাখবো, আপাতত আমার একটাই প্রশ্ন মাথায় আসছে। শিল্পায়নের পথে এগোনোর জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে তার দল তো বটেই, তার ফ্রন্টের ভিতরেও আপনার দলের কথাও বলতে পারি নানা বেকাতারা কথা শুনতে হয়েছে, নিশ্চয়ই নানা বেকাতারা কথা শুনতে হয়েছে। আসল ইন্টারেস্ট কৃষির স্বার্থ সেটাতে আর মন দিচ্ছেন না ইত্যাদি। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি বলে? বুদ্ধদেববাবু সত্যি কৃষির স্বার্থে মন দিতেন না? কৃষকের স্বার্থে মন দিতেন না? সুন্দরবনের উন্নয়নে মন দিতেন না? কিন্তু যেটা নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছিল যে ওই ধরনের উৎকৃষ্ট জমি 3 ফসলি জমিতে না গিয়ে তুলনামূলক আরো একটু কম ফসল হয় এইরকম জমিতে যাওয়ার পক্ষে আমরা মত দিয়েছিলাম। এছাড়া অন্য কোনো ডিফারেন্স ছিল না, শিল্পের বিরোধিতা ছিল না, অবশ্যই ছিল না। আর সুন্দরবনের যে কথাটা বলছেন, আমি মন্ত্রিসভায় সদস্য হওয়ার পরে বুদ্ধদেব বাবুর কাছ থেকে অনেক কিছু পেয়েছি, বলা যেতে পারে আদায় করেছি, আবদার করে আদায় করেছি। এগুলো আপনারা জানতে চাইলে আমি এক এক করে বলতে পারবো। যেমন একটা দুটো অন্তত বলুন না, একটা দুটো মানে প্রথম হলো সুন্দরবনের মন্ত্রী ছিলেন কান্তি ভট্টাচার্য, কান্তি গাঙ্গুলি। উনি সবচেয়ে সুন্দরবনের রিমোস্ট প্লেস এবং প্রায় 14টা আইল্যান্ড নিয়ে গোসাবা ব্লক, ওখানে একটা মেলা শুরু করলেন, বনবিবি মেলা। সেই বনবিবি মেলার যাওয়ার পথে বাসন্তীর ওপর দিয়ে যেতে হয়, তখন ক্যানিং এর ব্রিজ ছিল না, আর সোনাখালী বাসন্তীর ওপরে ব্রিজ ছিল না। বাসন্তীর সোনাখালী থেকে লঞ্চে ওনাকে গোসাবা যেতে হয়। আমি ওখানকার এমএলএ, আমি গিয়ে বললাম বুদ্ধবাবু আপনাকে কিন্তু বাসন্তী নামতে হবে এবং কিছু কথা শুনতে হবে। বলে সেটা কি করে হয়, টাইম পারমিট করবে কিনা, আপনি একটু টাইম নিয়ে বেরুন দাদা, আমাদের কিছু কথা, আপনি প্রথম যাচ্ছেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে, কিছু কথা অবশ্যই শুনতে হবে। তারপরে ওরা আলোচনা করে ঠিক করলেন, দুটো জায়গায় নামলেন। অন দা ওয়ে টু বাসন্তী ধুঁড়ির বাজারে নামলেন, সকাল 9টার দিকে ধুঁড়ির বাজারে নামলেন। আধ ঘন্টা মাত্র ছিলেন, প্রায় 1040 লোক ধুঁড়ির হাই স্কুলের ময়দানে জমায়েত হয়েছিলেন। ওই একটা স্লোগান ছিল বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। তারপরে ধুঁড়ি থেকে যখন উনি গাড়িতে স্টার্ট করে সোনাখালী গেলেন, এই টোটাল প্রায় 14 কিলোমিটার রাস্তার দুপাশে বাসন্তীর হাই স্কুলের ছাত্র ছাত্রী সাধারণ মানুষ এক প্লাকার্ডে একটাই কথা লিখেছিলেন, বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। সুজন চক্রবর্তী তখন রুরাল বিদ্যুতের মানে গ্রামীণ বিদ্যুতের দায়িত্বে ছিলেন। উনি ওখানে গিয়ে বললেন, সুজন এত মানুষ তো বিদ্যুৎ বিদ্যুৎ করছে রে ভাই, কিছু তো একটা করতে হয়। সুজন বললেন, দাদা 2-3 মাস সময় দিন। বলে ঠিক আছে, তাহলে আমি কথা দিই ওদের 3 মাস পরে কিন্তু এখানে আসবো। এই যে ডিটারমাইন 3 মাস পরে আমি এখানে আসবো, ঠিক 3 মাসের মাথায় উনি গিয়ে সোনাখালীতে সুইচ টিপে বিদ্যুৎ জ্বালিয়ে দিলেন, প্রায় লক্ষাধিক লোকের সমাগম। তারপরে তো সারা সুন্দরবনের বিভিন্ন আইল্যান্ডে বিদ্যুৎ ছড়িয়ে পড়লো, বিদ্যুৎ ছড়িয়ে পড়লো। এরপরে আরো অনেকগুলো ঘটনা আছে আয়লার সময়, যদি আমাকে সেটাও বলতে বলেন আমি বলতে পারি। বেশ, আমি 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 আপনাকে আবারও সময় দেবো সুভাষবাবু, বাকিদের কাছেও একটু যাই, তাদেরকে একটু বলার সুযোগ দিই। আমি বিদ্যুতের কথাটা শুনতে শুনতে সংগ্রামবাবু আপনি আপনার কাছে আসছি, সত্যিই কোনো সম্পর্ক নেই বুদ্ধদেব ভট্টাচার্য বলতে, তার সঙ্গে প্রথম শিল্প বলে যে শব্দটার যোগাযোগ, তার সঙ্গে সত্যিই কোনো সম্পর্ক নেই। কিন্তু এই মেকওভারটাও তো ভয়ঙ্কর। শিল্প সংস্কৃতির বুদ্ধদেব ভট্টাচার্য শিল্পায়ন বিদ্যুতায়নের বুদ্ধদেব ভট্টাচার্য রূপান্তরিত হলেন, এবং দেবারুণবাবুর কথায় তিনি শিল্পপতিদের আরও কাছের হলেন শুধুমাত্র একটি গুণকে সম্মান করে, তার ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, তার আন্তরিকতা। সংগ্রামবাবু, আমার মনে হয় আজকে একটা গভীর দুঃখের দিন। আমার মতে বাংলা রাজনীতি শেক্সপিয়ারের পতন ঘটেছে আজকে। শেক্সপিয়ার চলে গেলেন। কেন বলছি, মনে হয় বেশি বলার দরকার নেই, আমার একটা কথাতেই যথেষ্ট। এই ভদ্র মানুষটিকে আমি, ভদ্রলোককে আমি কিভাবে চিনি, কিভাবে ডাকতাম সেই বিষয়ে বলতে চাই না। একেবারে ছোট্ট থেকে চিনি, একটা পারিবারিক সম্পর্ক ভীষণভাবে ছিল শেষ দিন অবধি। ওনার নাটক লেখার এবং সিনেমা দেখার চর্চাটা কোন পর্যায়ে ছিল
আমি একটা উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন। আমি যে জেনারেশনের নাট্যকর্মী, তাতে সুমন, ব্রাত্য, কৌশিক সেন, অর্পিতা, দেবেশ, আমরা মোটামুটি কন্টেম্পোরারি কাছাকাছি বয়সে। তা উনি সবার নাট্য চর্চা নিয়ে খুব গভীর আশাবাদী ছিলেন। আশা করি যে নামগুলো বললাম তারা প্রকাশ্যে অন্তত কথা বলতে পারবেন যে রাজ্যে এমন একজন সংস্কৃতি মন্ত্রী ছিলেন যার সাথে যে কোনো সাংস্কৃতিক বিষয়ে পড়াশোনা করে এসে দারুণভাবে আলোচনা করা যায়, কারণ উনি ফিডব্যাকটা দিতে পারেন। ওনার সাথে আমার নাট্য পরিচালনার জায়গার খুব মিল ছিল এই কারণে উনি প্রচণ্ড সৎ ছিলেন। আসলে সৎ শব্দটা খুব একটা প্যান্ডোরাস বক্সের মতো। অনেকে বলেন যে লোক সৎ, সৎ মানে কি, মানে সে অসৎ হওয়ার সুযোগ পেয়েও সৎ আছে তাই সৎ। তাই আমি ওই গন্ডগোলের মধ্যে ঢুকবো না। উনি সৎ ছিলেন এই জায়গায়, উনি কোনো ফেব্রিকেশন অফ ডকুমেন্টসে বিশ্বাস করতেন না। এবং ওনার সাথে আমার নাট্যচর্চার বা উনি আমার নাটক দেখে এত প্রশংসা করতেন বা ভালোবাসতেন বা গঠনমূলক সমালোচনা করতেন, উনি আমার প্রায় সবকটা নাটকই দেখতেন। তার মূল কারণ হচ্ছে যে আমি আগেরটা নাটক লেখার পেছনে প্রায় 2-2.5 বছর ধরে খাটতাম তার তথ্য জোগাড় করার জন্য। আমি দুটো ঘটনা বলে আমি বেশি সময় নেব না। একটা ঘটনা হচ্ছে যখন মুম্বাই অ্যাটাক হলো, তখন যিনি এনএসজি চিফ ছিলেন, সবাই যেমন টিভি দেখছে আমরাও দেখছি, আমার অনেক কিছু মাথায় ভিড় করে এসেছিল। তো এনএসজি চিফকে আমি চিনতাম, মানে খুব বেশি চিনতাম না কিন্তু চিনতাম, তার মেল আইডি, ফোন নাম্বার এসব ছিল। আমি ওনাকে মেল করি যে আমার কিছু অবজারভেশন আছে এন্টার মুম্বাই অ্যাটাক নিয়ে। তারপর অনেকদিন কেটে গেছে, মুম্বাই অ্যাটাকের পর প্রায় মাসখানেক কেটে গেছে, পরিস্থিতি শান্ত হয়েছে। আমি ভেবেছি উনি নিশ্চয়ই ভুলে গেছেন। তা একদিন বুদ্ধবাবু আমাকে ওনার ঘরে ডেকে পাঠান, উনি তখন রাজ্যের মুখ্যমন্ত্রী। ডেকে বললেন, প্রণববাবু আমাকে ফোন করেছিল, তুমি কি লিখে পাঠিয়েছো? আমি বললাম, আমি তো প্রণববাবুকে কিছু লিখে পাঠাইনি। বললো, কাগজের প্রিন্ট আউটটা দিল, এটা কার লেখা? আমি বললাম, এটা তো আমি ওনাকে পাঠাইনি, আমি তো পাঠিয়েছিলাম এনএসজিকে। বলছে, শোনো, ভারত সরকার, বিষয়টা বোঝো, ভারত সরকার 14টা পয়েন্টে কোয়েশ্চেনিয়ার পাঠাচ্ছে পাকিস্তান গভর্নমেন্টের কাছে, তাতে তোমার লেখা 6টা পয়েন্ট ইনক্লুড করা হচ্ছে। ওনারা আমার কাছে, প্রণববাবু জানতে চাইছেন যে আমি কে বা আমার হোয়ার অ্যাবাউটস কি, আমি কি লিখবো, আমি তোমার মতো অত দক্ষ নই সন্ত্রাসবাদ নিয়ে। আমি বললাম, আপনি বলুন কোন কোন পয়েন্ট, আমি এক্ষুনি আপনাকে বলে দিচ্ছি। বললো, দেখো আমার সময় নেই, আমি মিটিংয়ে যাব, আমি প্রণববাবুকে বলে দিচ্ছি, কিন্তু তুমি আর এগুলো এরকম নিজে নিজে লিখো না, তোমার তো একটা পরিচয় হয়ে গেছে, এগুলো কিন্তু খুব মানে তুমি বিভিন্ন এক্সপার্ট লোকেদের সাথে কথাবার্তা বলে লিখো। আমি বলছি, হ্যাঁ নিশ্চয়ই, আমার তো কোনো সমস্যা নেই। তারপর আমি কাগজে প্রকাশিত দেখলাম যে ওটা গেছে, আমি জানতাম না ওই 6টা পয়েন্ট গেছে। তার অনেক দিন বাদে যখন ভারত সরকার ডসিয়ারটা পার্লামেন্টে প্রডিউস করলো, আমি তো হতবাক যে আমার লেখা 6টা পয়েন্ট ওখানে দিব্যি রয়েছে। তো এই হচ্ছেন বুদ্ধবাবু, যিনি তথ্যের স্বাধীনতাকে এবং এতটাই বিশ্বাস করতেন, যেটা দেবেশবাবু বললেন যে ইয়াং ছেলে মেয়েদের বা যারা নতুন কাজ করতে আসতেন তাদের আজকে গভীর দুঃখের দিন আমার মতোই, যে এরকম একজন মানুষ আর পশ্চিমবঙ্গে হবে কিনা আমরা জানি না, যে সাধারণ ছেলে মেয়েদের, আমাদের মতো সাধারণ ছেলে মেয়েদের কথা অন্তত শুনবেন, 2 মিনিট সময় দেবেন, বোঝার চেষ্টা করবেন এই ছেলে মেয়েগুলো কী করতে চায়। আমার মনে হয় উনি যে ভাষণ দিতেন না, বা উনি যে ব্যারিটন ভয়েসে বলতেন বিভিন্ন কথা বিভিন্ন জায়গাতে, সেই কথার মধ্যে না আমাদের কথার অনেক প্রতিধ্বনি থাকতো। এই যে উনি জীবনের প্রায় শেষের দিকে এসে মিটিংয়ে বলেছিলেন, লড়তে হবে এবং জিততে হবে। এই লড়া জেতার কথাটা একটা নাটকের সংলাপ। আমি আর নাটকটার নাম বলছি না, যিনি লিখেছেন তিনি একটা বিরুদ্ধ মতে এখন নাটক করেন, কিন্তু তিনি লিখেছিলেন এবং তার কথাটাই বুদ্ধবাবু কিন্তু নিয়ে নিয়েছিলেন। এটা খুব ইন্টারেস্টিং যে উনি এত বেশি অ্যাডাপটিভ ছিলেন, এত কিছুকে গ্রহণ করতে পারতেন। সিনেমা, দিনের পর দিন সিনেমা দেখতেন। এই যে আমি হয়তো ওনার সঙ্গদোষে কিছুটা সিনেমার রোগে পড়ে গেছি, মানে সিনেমা ছাড়া বাঁচতে পারি না। ওয়ার্ল্ড সিনেমা কি এবং কোথার থেকে পাওয়া যায়, কীভাবে দেখতে হয়, তার ন্যারেটিভ কি, এই ডেফিনেশন আমি কলকাতা শহরে বসে, আমার সাথে সত্যজিৎ রায়ের সেরকম সুযোগ ছিল না দেখার, খুব ছোটো বয়সে 1-2বার দেখেছি। মৃণাল সেন বা এই ধরনের মানুষের সাথে যোগাযোগ করার কোনো সুযোগই পাইনি। আমাদের কাছে বুদ্ধবাবুর মতো মানুষ ছিলেন একটা মানে লাইব্রেরির মতো ওপেন, মানে কথাটা শুরু হলে কোথায় গিয়ে শেষ হবে আমরা নিজেরাও জানতাম না। আচ্ছা সংগ্রামবাবু, একটা কথা জিজ্ঞাসা করছি, একদম সংক্ষেপেই জিজ্ঞাসা করছি। আজকাল ওই বুদ্ধদেব ভট্টাচার্যের শুরু করা, তার জন্ম দেওয়া নন্দন, তার শুরু করা চলচ্চিত্র উৎসব, সেখানে বলিউডের তারকারা এসে বলেন অনেক সময় যে এই পশ্চিমবঙ্গে কোনো একজন মানুষের বাড়ি দেখতে এসেছেন, খুব ছিমছামভাবে থাকেন। বুদ্ধদেববাবুর কথা মনে পড়ে তখন আপনার?
না না, আমার তো চিরকালই মনে পড়ে, মানে তাদের মনে পড়ে কিনা আমি তারা তো জানে না বলে বলে, কিন্তু আপনাদের মনে পড়ে। হ্যাঁ নিশ্চয়ই, 100 বার, কারণ মনে না থাকার কিছু নেই। নন্দনটায় ঢুকলে আপনার মতো আরো যে নাট্যকারদের নাম করলেন, আপনার কি মনে হয় তাদের মনে পড়ে? আমার ধারণা মনে পড়ে, কারণ মানুষ না অনেক রকম মুখোশ পরে থাকে। কোনটা তার অভিনেতার মুখোশ, কোনটা তার কামানোর মুখোশ, মানে ওই রাজনৈতিক কামাইবাদ বলে একজন আরেকটা সংলাপ তুলেছিলেন মঞ্চে, তার দ্বারাই তারা ওখানে ব্লকড হয়ে গেছেন। এর বাইরে যে মুখোশটা থাকে না, মানে আয়নাও লাগে না, নিজের চোখ নিজের মুখ একটা সময় দেখা যায়, নিজের মধ্যেই দেখা যায়। তাতেই মানুষগুলোকে অস্বীকার করে পথ হাঁটার ক্ষমতা এই রাজ্যের কোনো মানুষের আছে? আফটার অল হি ইজ দ্য লাস্ট আইকন, আই থিঙ্ক সো, হি ইজ দ্য লাস্ট আইকন অফ বেঙ্গল।